চোদ্দই মে 2026 বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ডোনাল্ড ট্রাম্পকে বিশাল রাষ্ট্রীয় ভোজে আপ্যায়ন করেছিলেন শি জিনপিং। লাল গালিচা, সামরিক ব্যান্ড, ক্যামেরার ঝলকানি। দুই পরাশক্তির নেতা বললেন কৌশলগত স্থিতিশীলতা, ট্রাম্প বললেন বিশাল সাফল্য। কিন্তু ট্রাম্পের বিমান বেইজিং ছাড়তে না ছাড়তে মাত্র 5 দিনের মধ্যেই সেই গ্রেট হল অব দ্য পিপলে আরেকটি লাল গালিচা পাতা হলো। এবার আসছেন ভ্লাদিমির পুতিন। 19 মে 2026 পুতিনের 25তম চীন সফর। একই সপ্তাহে ট্রাম্প ও পুতিন দুই প্রতিদ্বন্দ্বী শক্তিকে একসাথে আপ্যায়ন করেছে চীন। বিশ্বের কোনো দেশ এই মুহূর্তে এটা করার সাহস রাখে না, শুধু একটাই চীন। আজকের ভিডিওতে আমরা দেখব চীন কি সত্যি দুই নৌকায় পা দিতে পারবে, পুতিন বেইজিং থেকে কি নিয়ে যেতে চাইছেন, আর এই সামিটের ফলাফল বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য কি মানে রাখে। প্রথমে বুঝে নেওয়া যাক এই সম্পর্কটা আসলে কতটা গভীর। 2001 সালে রাশিয়া ও চীন ট্রিটি অফ গুড নেইবারনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশনস মানে বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি সই করেছিল। আজ সেই চুক্তির ঠিক 25তম বার্ষিকীতে পুতিন বেইজিংয়ে। ওয়াইনের তথ্য অনুযায়ী ম্যাকোটার ইনস্টিটিউট অফ চায়না স্টাডিজ বলছে 2020 সালের পর থেকে চীন রাশিয়া বাণিজ্য দ্বিগুণের বেশি বেড়েছে। চীনের রাশিয়া থেকে আমদানির 70%-এরও বেশি হলো জ্বালানি তেল ও গ্যাস। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ইউরোপীয় বাজার বন্ধ হয়ে গেলে চীন হয়ে উঠল রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। লেনদেন হচ্ছে রুবেল ও ইউয়ানে, ডলার ছাড়াই। পুতিন ও শি একে অপরের প্রিয় বন্ধু বলেন। দুজন 40-এরও বেশিরবার সাক্ষাৎ করেছেন। সিএনবিসি এর বিশ্লেষণ বলছে এই সম্পর্কের ভিত্তি হলো দুটো জিনিস, চীনের অর্থনৈতিক শক্তি আর রাশিয়ার বিশাল জ্বালানি ভান্ডার। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। কিন্তু এই সামিটের সবচেয়ে নাটকীয় দিক হলো সময়টা। মাত্র 5 দিন আগে ট্রাম্প এসেছিলেন, এখন পুতিন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সিনিয়র ফেলো বললেন এটি কোনো কাকতালীয় নয়, পুতিনের আগমনের সময়টা ইচ্ছাকৃত কেন? কারণ মস্কো জানতে চায় ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের উষ্ণ বৈঠকের পর চীন কি রাশিয়ার দিক থেকে সরে গেছে? রাশিয়া কি এখন একা? এই প্রশ্নের জবাব দিতেই পুতিন বেইজিং এসেছেন। আল জাজিরার বিশ্লেষণ বলছে পুতিন চীনের কাছে এখন নির্ভরশীল জুনিয়র পার্টনার, যেমন ট্রাম্প টুপি হাতে বেইজিংয়ে গিয়েছিলেন। পুতিনও অনেকটা তেমনি। কিন্তু অন্যদিকে অন্য এক বিশ্লেষক বলছেন এই সামিট বিশ্বকে বার্তা দিবে চীন রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব দুই দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। আমেরিকার দুই দেশের মধ্যে ফাটল ধরানোর যে কোনো চেষ্টা ব্যর্থ হবে। অর্থাৎ চীন একটা অসাধারণ দাবা চাল খেলেছে। একই সপ্তাহে ট্রাম্প ও পুতিন দুজনকে আপ্যায়ন করে বিশ্বকে বলেছে আমরা কারো পক্ষেই নই, সবার সাথে আছি। প্রশ্ন আসে এই সামিটে রাশিয়ার সবচেয়ে বড় চাওয়াটা কি? একটাই, পাওয়ার অফ দ্য সিরিজ 2 গ্যাস পাইপলাইন। এটা আসলে কি? ধরুন মস্কো থেকে বেইজিং পর্যন্ত একটা বিশাল পাইপ, মঙ্গোলিয়ার মধ্য দিয়ে। এই পাইপ দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরাসরি চীনে যাবে। পুতিন এই সামিটে যে প্রধান চুক্তি করতে চান সেটা হলো পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন। এই পাইপলাইন চালু হলে রাশিয়ার চীনে গ্যাস রপ্তানি দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু চীন এতদিন এই পাইপলাইন তাড়াহুড়া করেনি, কারণ চীনের কাছে ইতিমধ্যে তুর্কমেনিস্তান, মধ্যপ্রাচ্য সহ একাধিক জ্বালানির উৎস ছিল। এছাড়াও বিশেষজ্ঞরা বলেন চীন রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীল হতে চায় না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ইরানের সাথে যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের তেল আর সহজে আসছে না। বিভিন্ন তথ্য অনুযায়ী ইরাকের তেল রপ্তানি হরমুজ দিয়ে এপ্রিল মাসে 90 মিলিয়ন ব্যারেল থেকে মাত্র 10 মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। এই সংকটে রাশিয়ার স্থলপথের পাইপলাইন হতে পারে চীনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প। এছাড়াও ইরান প্রসঙ্গটা এই সামিটে খুব গুরুত্বপূর্ণ। সিএনএন জানাচ্ছে ট্রাম্প শি জিনপিংয়ের সামিটে আমেরিকা চেয়েছিল চীন ইরান যুদ্ধ বন্ধ হতে সাহায্য করুক। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা ইরানের পারমাণবিক অস্ত্র না পাওয়া এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে একমত হয়েছেন। কিন্তু বাস্তবে কতটুকু হয়েছে? আল জাজিরার বিশেষজ্ঞ বলেছেন মস্কো খুশি, চীন ট্রাম্পের কাছে যা চেয়েছিল তা দেয়নি। চীন ইরানকে ছাড়েনি, রাশিয়াকেও ছাড়েনি। সিএনএন জানাচ্ছে রাশিয়া ইরানকে আমেরিকার সৈন্যদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়েছে। চীন ইরানের তেল কিনছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে। রয়টার্স বলছে
চীনা কোম্পানিগুলো রাশিয়ার ড্রোন উৎপাদন টিকিয়ে রেখেছে। ইঞ্জিন পাঠানো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ইউনিট লেভেল দিয়ে। তিনটি দেশ চীন, রাশিয়া, ইরান একই দিকে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে। সিএনএন জানাচ্ছে এই সামিটে একটি বিশেষ ঘোষণা আসবে। এক সিনিয়র কর্মকর্তা বলেছেন পুতিন ও শি জিনপিং মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রতিষ্ঠা ঘোষণা দিবেন, মানে একটা বহু মেরু বিশ্ব যেখানে শুধু আমেরিকা নয়, চীন, রাশিয়া, ভারত সহ আরও দেশের কথা বলার অধিকার থাকবে। এই ধারণাটা বোঝাতে একটা উদাহরণ দেয়া যাক। ধরুন আপনার পাড়ায় এতদিন একটাই দোকান ছিল, সে যা দাম চাইতো তাই দিতে হতো। এখন 5টা দোকান হয়েছে, আপনার পছন্দের সুযোগ বেড়েছে। চীন ও রাশিয়া বলছে বিশ্ব এমন হওয়া উচিত, শুধু আমেরিকার নিয়ম নয়। কিন্তু WION এর বিশ্লেষণে একটা কঠিন প্রশ্ন তুলেছে, চীন নিজেই কি একটা একক শক্তি হয়ে উঠছে না? যদি চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে ওঠে, তাহলে বহু মেরু বিশ্ব কি শুধুই নামে থাকবে, নাকি আমেরিকার মতো চীনও একক আধিপত্য বজায় রাখবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই শি জিনপিং ও পুতিনের সামিট বাংলাদেশের জন্য কি মানে রাখে? প্রথমত, জ্বালানি সংকট। হরমুজ বন্ধ থাকায় তেলের দাম $108। পাওয়ার অফ সার্বিয়া 2 চালু হলে চীনে রাশিয়ার গ্যাস সরবরাহ বাড়বে। এতে চীনে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরতা কমবে। মধ্যপ্রাচ্যের তেল তখন অন্য দেশের জন্য আরও সহজলভ্য হতে পারে। বাংলাদেশ সরাসরি উপকৃত হতে পারে। এছাড়াও আজই আমেরিকার সাথে বাংলাদেশের জ্বালানি চুক্তি সই হয়েছে। একদিকে আমেরিকার এলএনজি চুক্তি, অন্যদিকে চীনের সাথে তিস্তা ও ড্রোন প্রকল্প। বাংলাদেশ ঠিক সেই কাজটাই করছে যেটা চীন করছে, দুই পক্ষের সাথেই সম্পর্ক রাখছে। এছাড়াও চীন রাশিয়ার জোট আরও মজবুত হলে বিশ্বে আমেরিকার প্রভাব কমবে। বাংলাদেশ এই মুহূর্তে পশ্চিমামুখী আমেরিকার সাথে সম্পর্ক বাড়াচ্ছে, কিন্তু চীনও বাংলাদেশের জন্য অপরিহার্য। এই ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন হবে? এখন সামনে 3টি বড় প্রশ্ন। প্রথমত, পাওয়ার অফ সার্বিয়া 2 কি এবার চূড়ান্ত হবে? সিএনবিসি জানাচ্ছে দামের বিষয়ে চুক্তি না হলে পাইপলাইন হবে না, আর দামের আলোচনায় চীন এগিয়ে, তাদের হাতেই সব তাস। দ্বিতীয়ত, চীন কি সত্যি নিরপেক্ষ থাকবে, নাকি ইরানকে ছাড়ছে না, রাশিয়াকেও ছাড়ছে না, আবার আমেরিকার সাথেও বাণিজ্য করছে? এই 3টা একসাথে কতদিন চলবে? এছাড়াও তৃতীয়ত প্রশ্ন, মাল্টিপোলার বিশ্বের ঘোষণায় কি সত্যি পরিবর্তন আসবে, নাকি এটা শুধু কাগজের কথা? 19 মে 2026 বেইজিং আজ 2টো সামরিক ব্যান্ড বাজছে। একটি 5 দিন আগে বেজেছিল ট্রাম্পের জন্য, আজ বাজছে পুতিনের জন্য। পৃথিবীর বাকি সব দেশ, বাংলাদেশ থেকে জার্মানি তাকিয়ে আছে। এই 2টো সফরের মানে একটাই, বিশ্বের নতুন ক্ষমতার মানচিত্র আঁকা হচ্ছে। আর সেই মানচিত্রে কে কোথায় থাকবে সেটি ঠিক করবে আগামী দশকের ভাগ্য। দেখা যাক বেইজিং থেকে কি বার্তা আসে।